পেছন ফিরে পিশানকে দিকে তাকাতে এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে বিস্ময়ের তীব্রতা, বুকের ভেতর অকারণ দুঃখকানি বেড়ে চলেছে। পিশানের ভারী কণ্ঠে ওয়াইফি সম্বোধনটা কানে যেতে কায়রা নিজের কল্পনা এবং বাস্তবতায় ফারাক খুঁজছে। নিজ মনে এসে প্রশ্ন শুরু করলো, ওয়াইফি বলে ডাকলো, এটি কি সত্যি? তাকেই ডাকলো পিশান স্যার, নাকি কল্পনায় কোনো বিভ্রম আটকেছে সে? ওইদিকে রাহুল যে কিছুক্ষণ আগে নিজের উপস্থিতি কায়রার সামনে জাহির করতে ব্যস্ত ছিল, সে পিশানকে দেখে আচমকা ভুল পাল্টে ফেলল। কারণ তা বুঝতে বাকি নেই কায়রা কি অতি ভদ্র শান্ত ছেলেটির ন্যায় আকস্মাৎ গলার টোন বদলে ফেলল। হাতে থাকা গোলাপ পকেটে ভরে নরম সুরে কায়রাকে বলল, কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবে, বুঝছো? তুমি একদম আমার বোনের মতো দেখতে, তাই ডেকেছিলাম। এখন যাও, স্যার ডাকছেন। কথা শেষ করে রাহুল তার দলবল নিয়ে দ্রুত সরে পড়লো ক্যাম্পাস ছেড়ে। হাওয়ায় মিলিয়ে গেল তার আগে সব হিরোগিরি। কিন্তু কায়রার মনোযোগ তখন আর কোথাও নেই। তার সমস্ত সত্তা আটকে গেছে সেই একটি শব্দে, ওয়াইফি। চারপাশে কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হলো। জিহাদ আর দীপ্তি চুপচাপ নিজেদের পথে হাঁটা দিল পিশানকে দেখে। খানিকক্ষণ নীরবতার পর কায়রার সংবিদ ফিরে পিশানের আরেকটা ডাকে, বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই নাকি? পিছনের দ্বিতীয় একটা কায়রাকে বাস্তবে ফিরিয়ে আনলো। আর এক মুহূর্ত দেরি করলো না সে। ব্যাগটা কাঁধে তুলে নেয়, দৌড়ে গিয়ে দাঁড়ালো পিছনের পাশে। অগত্যা পিছনের মুখে গম্ভীর ভাব রেখে হাঁটা শুরু করলো। কায়রা তার পাশ হাঁটতে হাঁটতে দ্বিধা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তখন আপনি আমাকে ডাকলেন? আসলেই। পিছন থেমে গেল। ধীরে ধীরে তার দৃষ্টি স্থির হলো কায়রার চোখে। সে দৃষ্টিতে অদ্ভুত এক গভীরতা। বলল, কেন? আমি ডাকার খারাপ লেগেছে তোমার? কায়রা হতবাক হলো। কি বলছে স্যার? তার নাকি খারাপ লাগবে? তার তো ঠিক উল্টোটা হচ্ছিল। মনে হচ্ছিল পেটের ভিতর অজস্র প্রজাপতি উড়ি করছে। নিজের সন্দেহ দূর করতে, আরো একটু নিশ্চিত হতে হঠাৎ কায়রা পিছনের হাতে জোরে চিমটি কাটলো। সাহসটা চিমটিতে তোপে পিছন মৃত আত্মনাদ করে বসে। পৃথ্বীশার মুখের বিরক্তির রেখা ফুটে উঠল তৎক্ষণাৎ স্যার পিছনের মুখে। কায়রা উপর রেখে গিয়ে বলল, ইডিয়েট, এটি কি করলে? কায়রা দুই পা পিছিয়ে গেল বাস্তবটা টের পেতেই। কিন্তু চোখ মুখে লুকানো আনন্দ স্পষ্ট। তার তো নাচতে ইচ্ছে করছে। বাড়ি গিয়ে না হয় একবার নাচবে। কিন্তু আপাতত পিছনকে ঠান্ডা করতে তাড়াহুড়ো করে বলল, সরি, আসলে আমি শিওর হতে যাচ্ছিলাম এটা স্বপ্ন নাকি। পিছন বিরক্তি করলো না। কায়রার পাগলামোর আচরণ সম্পর্কে সে আগে থেকেই অবগত। আর এখন তো আটকানোর সুযোগ নেই। এর মধ্যে তারা হাঁটতে হাঁটতে ডাউন পেরিয়ে ওর গাড়ির কাছে এসে পৌঁছেছে। পিছন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করতে কায়রা নিঃশব্দে পাশের সিটে বসে পড়লো সংকোচ ছাড়াই। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে সামনে চোখ রেখে পিছন গম্ভীর স্বরে বলল, এত ওভার রিয়েক্ট করার কিছু হয়নি। এটা শুধু একটা সাধারণ সম্বোধন ছিল। এটা প্রিটেক্ট করার জন্য যে তুমি আমার ওয়াইফ। তাছাড়া ওই ছেলেটার উদ্দেশ্য ভালো ছিল না। কায়রা অবাক হয়ে তাকালো পাশ ফিরে। ছেলেটা তো আর কায়রাকে খারাপ কিছু বলেনি। তাই কায়রা বলল, কই ভাইয়া তো আমাকে বোন ডেকে এই কথা বললো। কোনো অসুবিধা হলে জানাতে বলেছে। এতে তার মধ্যে খারাপের কি দেখলেন? পিছনের কণ্ঠে তীব্র বিরক্তির ছোঁয়া। বোন ডাকলেই কেউ বোন হয়ে যায় না। আর তোমারও তো কোনো সেন্স নেই যে যখন খুশি ডাকলেই তুমি নাচতে নাচতে চলে যাও। এভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনো। আনবিলিভেবল। কথাগুলো কায়রার মনে হালকা প্রহার করলো। কিন্তু সে থামলো না। মৃদু অভিমানে মেশালো কণ্ঠে বলল, তো কি হয়েছে? আপনি আছেন তো আমাকে প্রোটেক্ট করার জন্য। আমি যত ভুল করবো আপনি সব ঠিক করে দেবেন। সব মানুষ তো জন্ম থেকে পারফেক্ট হয় না আপনার মতন। পিছন আর কিছু বললো না। তার চোখ তখন সামনের রাস্তায় নিবদ্ধ। মুখে অদ্ভুত এক নীরবতা, স্থিরতা। শুধু গাড়ির গতি আর বাড়ির বাতাসের শব্দ ভেসে আসছে। কায়রা জানলার দিকে ফিরে বসে রইল। হঠাৎ কায়রার খেয়াল হলো, এটা তো তাদের বাড়ির রাস্তা নয়। ভ্রু কুঁচকে ফেললো সে। তাই কায়রা কপালে কুঁচকে জিজ্ঞেস করলো, এটা কোথায় যাচ্ছেন? বাড়ির রাস্তা তো উল্টো দিকে। পিছন সামনে চোখ রেখে ছোট্ট করে উত্তর দিল, প্রীতিশার কাছে। আজ সকালটা শুরু হয়েছিল বাস্তবতার ছন্দে। কাবির আর প্রীতিশা দুজন মিলে সংসার গুছিয়ে তোলার অদম্য উচ্ছ্বাসে ডুবেছিল। বাজার
তীর হিসেব কষিয়ে কষিয়ে প্রয়োজন অনুযায়ী প্রতিশা একে একে কিনে ফেললো কত শত জিনিস। সংসার সাজাতে বাজেট অনুযায়ী অনেক প্রয়োজনীয় জিনিস কিনেছে প্রতিশার বুদ্ধি করে। তার চোখে ছিল দায়িত্ব, তৃপ্তি, আর কাবিরের চোখে অপার মুগ্ধতা তার বৌদির প্রতি। এত সব দৌড়ঝাঁপের মাঝে যে সকালে নাস্তাটাও বাদ পড়ে গেছে তাদের, তা খেয়াল করার সময় কারোর হয়নি। যখন ঘড়ির কাঁটা দুপুরের দুটো ঘরে এসে ঠেকলো তখন শরীরটা নিজের দাবি জানালো, মারাত্মক ক্ষুধার দাবি। সব কেনাকাটা শেষে কাবির মালপত্রগুলো একটা ভ্যানে তুলে দিল। পরিচিত লোক হওয়ায় ঠিকানা মতো সব পৌঁছে দেওয়ার আশ্বাস আছে, তাই কাবির আর গেল না। এবার কাবির প্রীতিশের হাতটা আলতো করে ধরে বলল, ওই যে চলো, কিছু খাইয়া নিও, সকাল থেকে না খাইয়াই তুমি। প্রীতিশার সত্যি খিদে পেয়েছিল, কিন্তু বাস্তবতার ভারী মুখে বলল, একদিন ঝুল ঝামেলার মধ্যে খাওয়া দাওয়া অনিয়ম হতেই পারে, ব্যাপার না, তুমিও তো কিছু খাওনি সারাদিন। কাবির একটু হেসে মাথা নাড়ালো, এখন সারাদিন এত কাজ কামের পরে রান্না এনার্জি আমাকে কারোই থাকবো না, আজকের মতো হোটেলে খাইয়া আসি, চলো, বিরিয়ানি চলবো। প্রীতিশার ঠোঁটে মুড়িতেও হাসি ফুটলো, দৌড়াবে। তারপর দুজন মিলে কাছের এক হোটেলে গিয়ে পেট ভরে বিরিয়ানি খেলো। খাওয়া শেষে রাস্তায় বেরোতে তারা বাড়ির পথে হাঁটা ধরলো। এমন সময় হঠাৎ প্রীতিশার চোখ আটকে গেল পাশের এক দোকানে সো ইউ ডোন্টে সাদা একটা শার্টে। তার পা যেন নিচে থেমে গেল। প্রীতিশা থমকে দেখে কাবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, থামলা কেন? প্রীতিশা আঙুল তুলে ইশারা করে শার্টটা দেখালো, ওটা পছন্দ হয়েছে, কিনবো চলো। কাবির ভ্রু কুঁচকে বলল, তুমি শার্ট পরবা, কিন্তু ওইটা তো লেডিস শার্ট না। প্রীতিশা হেসে বলল, দূর, আমি কেন পরবো, তোমার জন্য দারুণ মানাবে তোমাকে। তাছাড়া তোমার তো সবই কালো শার্ট, সাদা শার্ট একটাই নিয়ম। কাবির মুখ কুঁচকে প্রায় অসহায়ের মতো বলল, ভাই, আমার কাছে আর টাকা নেই, আর কিছু কিনতে পারুম না। কিন্তু প্রীতিশার জেদ থামে না, সে কাবিরের হাত টেনে জোর করে নিয়ে গেল শোরুমের ভেতরে। বলল, আমার কাছে, আমি কিনে দেবো, এসো। অগত্য বউয়ের জেদের কাছে হার মেনে কাবির ঢুকে পড়লো দোকানে। প্রীতিশা দোকানদারকে বলল, ওই হোয়াইট শার্টটা বের করেন ভাইয়া। দোকানদার বের করে দিল। প্রীতিশা শার্টটা হাতে নিয়ে ভালো করে দেখলো, কাপড়টাই সব বেশ ভালো। দোকানদার নিজেও প্রশংসা শুরু করলো, আপার চয়েস কিন্তু দারুণ আপা। প্রীতিশা মৃদু হাসলো। ওইদিকে কাবির মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। প্রীতিশা একবার সরাসরি জিজ্ঞেস করে বলল, এটার দাম কত ভাইয়া? প্রীতিশা দাম জিজ্ঞেস করতে দোকানদার উত্তর এলো, বেশি দামাদামি করুন না আপা, যদিও এই শার্টের দাম 1200 টাকা নিতাম, তাই আপনার জন্য 1000। কই মা কাইছি কিন্তু আপা। কাবির আটকে উঠে প্রায় চিৎকার করে বলল, মাইরা ফেলার ভাই আমারই। তাই সেই নাটকীয় প্রতিক্রিয়ায় দোকানদার একটু ধাস গেল। তবুও দোকানদার কাবিরকে বললো, ভাই, আপনি তো আমাকে পরিচিত, আপনি তো জানেন কত ভালো ভালো মাল রাখি আমরা। কাবির হেসে বলল, পৃথিবীতে সবচেয়ে মিছা কথা কোন দুইজন জানেন? উকিল আর দোকানদার। দোকানদার আরেক তরফা ভরকালেন। প্রীতিশা কাবিরকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, তুমি চুপ করো, আমি কথা বলছি তো। কাবির এবার ভান করে নিজের ঠোঁটে তর্জনী আঙুল চেপে ধরে। প্রীতিশা এবার দোকানদারকে বলে, দেখুন ভাইয়া, আমিও দামাদামি করবো না, 500 টাকার হলে বলেন, না হলে চলে যাচ্ছি। দোকানদার জিপে দাঁত দিয়ে কেটে বলল, কি কইলে আপা, আর একটু বাড়ান, লস হইয়া যায় এই দামে। অরেক 550। দোকানদার হ্যাঁ করে তাকিয়ে রইল। আপা আর একটু বাড়ান। শেষমেশ প্রীতিশা যখন কাবিরের হাত ধরে বেরিয়ে যেতে উদ্যত হলো, তখনই দোকানদার হার মেনে বলল, আচ্ছা নিয়ে যান আপা। শার্টটা প্যাক করা হয়ে গেল। টাকা দিয়ে বেরোতেই প্রীতিশা দেখে কাবির চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। প্রীতিশা লক্ষ্য করলো তার দৃষ্টি এবার গিয়ে থেমেছে শাড়ির দোকানের দিকে, তাই জিজ্ঞেস করলো, ওই দিকে কি দেখছো? কাবির উচ্ছ্বসিত হয়ে বলল, ওই শাড়িটা ভালো লাগবে তোমার, আসো কিনা দিই। প্রীতিশা অবাক হয়ে বলল, তোমার টাকা নেই ফাজিল, এখন আবার বলছো শাড়ি কিনে দেবে? কাবির মৃদু হাসলো, কিছু বললো না। প্রীতিশা মাথা নাড়িয়ে বলল, থাকতে লাগবে না, আমি তো এমনিতেও শাড়ি পরি না, শুধু শুধু কিনে দেখা যাবে, ঘরেই পরে দিয়ে রেখে দিয়েছি, অযথা খরচের কি দরকার? কিন্তু কাবির তা শুনতেই পেল না। তার হাত ধরে টেনে নিয়ে গেল শাড়ির অন্য পাশের শোরুমের দিকে। তারপর দোকানকে বলল, ওই শাড়িটা বাইর করেন। কালো শিফনের পাতলা শাড়িটার সামনে আসতে প্রীতিশার চোখ বড়বড় হয়ে যায়। সে কাবিরের দিকে ত্রস্ত চোখে তাকায়। তার মানে এই শাড়ি পছন্দ হয়েছে কাবিরের। কাবির পাগল হয়ে গেছে নিশ্চয়ই, এইসব বাইরে পড়লে লোকে কি ভাববে?
তাই প্রীতিশা কাবিরের কানে ফিসফিস করে বলল, পাগল নাকি তুমি? এই পাতলা শাড়ি পরা আর না পরা তো একই, সব তো দেখাই যাবে। কাবির ঠোঁটে দুষ্ট হাসি টেনে বলল, তাই তো কিনতেছি। প্রীতিশার মুখ আর আগে লাল হয়ে উঠলো মুহূর্তেই। মানে তুমি চাও সবাই আমাকে এভাবে দেখুক? এইবার কাবিরের চোখ স্থির হয়ে গেল, ঠান্ডা গলায় বলল, জানে মায়েরা ফানমু, ওইটা শুধু আমার জন্য পরবা। এবার প্রীতিশা চুপ হয়ে গেল। শেষমেশ শাড়িটাও কিনেই ফেললো কাবির। পুরো পথ জুড়ে প্রীতিশা লজ্জায় মুখ নিচু করে হাঁটলো। তার ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ, লজ্জা, অস্বস্তি আর কোথাও লুকিয়ে থাকা এক মিষ্টি উষ্ণতা। কি বিচিত্র অস্বস্তিকর সেই অনুভূতি। পুরো রাস্তা প্রীতিশা লজ্জা পেতে পেতে এসেছে, আর কাবির ওর দিকে বেহায়ের মতো ডাকিয়ে মিটমিটে হাসেছে। কাবির আর প্রীতিশা বাড়ি ফিরল 3টের মাঝে। দিনভর নতুন সংসার গোছানো ব্যস্ততা এখনো সামলে উঠতে পারেনি তারা। দুজনে অনেকটাই খাটুনি যাচ্ছে আজ। প্রীতিশা ধীরে ধীরে গোছাতে শুরু করলো কিছু কাজ। নতুন আনা আলমারিটা খুলে জামা কাপড় যত্ন করে সাজাতে লাগে বিভিন্ন থাকে থাকে। কাবির তখন হালকা ক্লান্ত গলায় বলল, আমি গোসল দিয়ে আসি। প্রীতিশা চোখ তুলে মৃদু স্বরে জবাব দিল, যাও। তবে বাথরুমে চলে যেতেই প্রীতিশা পুরো আলমারি সুন্দর করে গুছিয়ে রাখে। এই আলমারি আজই বাড়িতে এনেছে, সাথে এসেছে দুটো সোফা সেটও। সেগুলো কাভার লাগিয়ে সোফাটা গোছানো। এছাড়া আরো অনেক কাজ বাকি। প্রীতিশা একে একে সব গুছিয়ে ফেললো যতটা পারে। কিন্তু আপাতত এগুলো কাজ শেষ করে এসে এক গ্লাস পানি খেয়ে ক্লান্ত শরীরটা খাটে এলিয়ে দিল ধপ করে। কিন্তু তখনই ঘটে এক অপ্রত্যাশিত মুহূর্তের সূচনা। হুট করে মটমট শব্দে পড়ে ঠাস করে খাটের এক পাশ ভেঙে নিচে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে প্রীতিশা ধপ করে মেঝেতে পড়ে যায়। কি হয়েছে তা সে বোঝার সুযোগ পেল না। কোমরে হালকা ব্যথা নিয়ে উঠে বসে তোষক সরিয়ে দেখে খাট এক পাশে ধুনে খেয়ে ফেলেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঠেকালো সে, পিড় করে আওড়ালো, এবার এটাও কিনতে হবে। ঠিক তখনই কাবির ফিরে এলো, খালি গায়ে ভেজা চুল আর চেক চেক লুঙ্গি পরা স্বাভাবিক অপয়বের। ঘরে ঢুকিয়ে তার চোখ আটকে গেল খাটে, ভাঙা খাটে। চমকে উঠে কাবির বলল, খাট কেমন ভাঙলো? প্রীতিশা ধিমি কণ্ঠে বলল, আমার জন্য ভেঙেছে, গুনে ধরেছিল এক পাশে, দেখো। আমি ধপ করে শুয়েছিলাম, অমনি ঠাস করে ভেঙে গেল। কাবির খাটের দিকে দ্বিতীয়বার তাকালো না। তার উদ্বেগপূর্ণ চোখ স্থির হয়ে রইল প্রীতিশার উপর। কাবির চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ব্যথা পাও নাই তো দেখি? প্রীতিশা মাথা নেড়ে মৃদু হাসলো, না আমি ঠিক আছে, তবে আমাদের এবার খাটও কিনতে হবে। কাবির ঠোঁট গোল করে শ্বাস ফেলল, বলল, আমি কিনতেই চাইছিলাম। এমনিতেও খাটটা অনেক পুরান, তাই মেলা দিন টিকছে, আরো আগে ভাঙা উচিত ছিল। প্রীতিশা সম্মতি সূচক মাথা নাড়ালো। কাবির আবার বলল, তুমি যাও এখন গোসল করে আসো। প্রীতিশা বলল, চাচি, এমনি তো জামায় ধুলোবালি লেগে গেছে। এই বলে সে এবার তোয়ালে আর জামা কাপড় নিয়ে চলে যায় বাথরুমে। তখন কাবির একটা টি শার্ট গায়ে পরে কাজে লেগে পড়ে। একটা কাঠের চেয়ারের হাতল ভেঙে গিয়েছিল, সেটাই হাতুড়ি দিয়ে ঠিক করেছে কাবির। এই মাত্র নিঃশ্বাসে ঘরে ঢুকলো পিছানা আর কায়রা। কাবির টেরি পেল না, সে উল্টো দিকে হয়ে নিচে বসে চেয়ার ঠিক করতে ব্যস্ত। ঘরে বসে প্রথমেই তাদের চোখ যায় ভাঙা কাঠের চমকায় উচ্চবালে জুড়ে পড়ার উপক্রম পায়। কায়রা নিজে হতবাক। ওইদিকে কায়রা অস্ফুটে প্রায় জোরে বলে উঠলো, আস্তাগফিরুল্লাহ। কায়রার গলা পেকাবে ধীরে বেগে ফিরে তাকালো। বিছানার কাবিরের চোখাচোখি হয়। কাবির তো নিচেই থমকে গেছে তাদের এভাবে দেখে। চট পটালো বুলি হারিয়েছে ঘরের পরিস্থিতি বুঝে। এদিকে কাবির ভেজা চুল নড়ছে আসে বিছানের। ঠিক তখনই বাথরুম থেকে বেরোলো প্রীতিশা, ভেজা চুল তোয়ালে দিয়ে বাঁধা, মুখে সফেদ স্নিগ্ধতা। সদ্য গোসল করে বোনকে দেখে ঘরের এমন অবস্থা বুঝে ভীষণ ভুল মনটাই ভাবলো। প্রীতিশা ভাইকে দেখে খুশি হলেও পরক্ষণে ঘরের অবস্থা দেখে বুঝলো তাদের সাক্ষাৎকারের এই পরিস্থিতিটা অবান্তর। আনন্দ ভুলে মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়লো প্রীতিশা। বুঝতে পারলো না কি খুব বলবে বা বলা উচিত। তবে স্থান কাল না ভেবেই কায়রা চোখ বড় বড় করে অবাক কণ্ঠে মুখ ফসকে বেহার মতো বলেই ফেলে, ভাইজান, এটা অ্যাক্সিডেন্ট।
চারপাশে হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি বুঝে কাবিন মুহূর্তে থমকে গিয়েছিল। বিস্ময় আর অস্বস্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলছিল না চাইতেও। তবু নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। পরিস্থিতিকে পরিমাপ বেগতিক তা বলার বাইরে। সবার নজর এখন কাবিরের দিকে, যেন কোনো অপরাধ করে ফেলেছে সে। পরিবেশটা এমন, কেউ কিছু না বললেও সব চোখ তাকে ঘিরে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কোনো লজ্জাজনক কাজের। কি বুঝি বলে ফাঁদে পড়িয়া বগা কাদের রে। এদিকে পাশে দাঁড়িয়ে প্রীতিশা, বেচারির মুখ লাল হয়ে আছে লজ্জায়, চোখ তুলতেও পারছে না নিজের ভাইয়ের সামনে। অথচ তাদের বিন্দুমাত্র দোষ নেই এই ঘটনায়। এই অনাকাঙ্ক্ষিত অস্বস্তিকর পরিবেশ থেকে বেচারি মুক্ত করতে নীরবতা ভাঙে কাবির। কোনো প্রকার শয়তানি না করে হঠাৎ সে স্বাভাবিক ভঙ্গিতে পিশানকে দেখে বলে, আরে ভাইয়া যে, ভেতরে আসেন, বাইরে কেন এতক্ষণ? তারপর প্রীতিশার দিকে তাকিয়ে একটু তাড়া দিয়ে বলে, ইয়ে প্রীতি, ভাইয়া আসছে তোমার, খাবার দাবার নিয়ে আসো, জলদি যাও। কাবির এই কথার আক্ষেপেই যেন প্রীতিশা ছিল। তার কথা শেষ হতে প্রীতিশা মুক্তি পেয়ে দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল, প্রায় এক ছুটে। আজ কাবির সত্যি পরিস্থিতি সামলে নিল, কোনো দুষ্টুমি না করে, বরং প্রীতিশার স্বভাবেই প্রসঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিল। যাক, এ যাত্রায় কাবির পেঁচিয়ে নিল তাকে। এরপর প্রিশান ধীরে একটা শ্বাস ফেলে এগিয়ে এসে সোফায় বসলো। তার মুখভঙ্গি এমন একদম স্বাভাবিক। এদিকে কায়রা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে কাবিরের দিকে, মুখটা আধ খোলা, যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। কাবির তা দেখে বিরক্তির সূচক শব্দ করলো, তোর কি হয়েছে? এমনি ভেলভার মতন তাকাই আছিস কেন? কায়রা হকচকিয়ে গিয়ে দ্রুত নিজেকে সামলায়, না না কিছু না। তাহলে গিয়ে ওইখানে বস, আসতেছি আমি। এই বলে কাবির বেরিয়ে যায়। সামনের দোকান থেকে বিস্কুট, সিঙ্গারা আর এক বক্স লাড্ডু নিয়ে নেয়। চায়ের সাথে বিস্কুট না হলে ঠিক জমে না। তাছাড়া বাড়িতে একটাও বিস্কুট নেই। মনে পড়ে পরশু তো সব বিস্কুট সে একাই সাবার করে ফেলেছিল। কাবির ফিরে এসে সারাদিন ঘরের দরজা দিয়ে রান্নাঘরে না ঢুকে বাইরের দরজা দিয়ে রান্নাঘরের দিকে যায়। দেখছে প্রীতিশা চা বানাচ্ছে। কাবিরকে আসতে দেখেই তার চোখে আবার সেই অসহায় ভার। প্রীতিশা কাতর গলায় বলল, কি হয়ে গেল বলো তো? ভাইয়া কি নাকি ভাবলো আমাদের দেখে? ছিছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। কাবির কি সান্ত্বনা দেবে বুঝলো না। লজ্জা তো সেও পেয়েছে একটু, কিন্তু তা না হলে বলে কাবির কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় বলে, বাদ দাও, মানুষের ডাটি মাইন্ড হইলেই তো আর আমরা ডাটি হইতাছি না। তাছাড়া আমরা তো জানি এক্সেট ঘটনাটা কি। আমার খাট ভাঙলা তুমি, সবাই তাকাই রইল আমার দিকে, আজব না? এরপর একটু থেমে কাবির বিড়বিড় করে বলল, এমন ভাবে করলো সবাই যেন আমরা ইয়ে করে ফেলেছি। প্রীতিশা কাবিরের বিড়বিড়ানো শুনলেও পুরো কথা শুনতে পাইনি, তাই জিজ্ঞেস করে, কি বিড়বিড় করছো একা একা? কিছু না। তবুও প্রীতিশার মুখে সেই কাঁদো কাঁদো ভাব কাটে না। কাবির তখন একটা ট্রেতে করে সিঙ্গারা, বিস্কুট, লাড্ডু সাজাতে সাজাতে নরম গলায় প্রীতিশাকে বলল, প্যানিক করো না, আমি চা ঢাইলা দিই, তুমি নিয়ে যাও। এই বলে কাবির চায়ের কাপ চা ঢালা শুরু করলো। প্রীতিশা একটু ইতস্তত করে বললো, তুমি যাবে না আমার সাথে? না, তুমি আগে যাও, আমি আইতাছি। কিসের আইতাছি? একা কেন যাবে? তুমি আমার সাথেই আসবে, চলো। শেষমেশ এক প্রকার জোর করে কাবিরকে সঙ্গে নিয়ে ট্রেতে হাতে ফিরিয়ে নিয়ে প্রীতিশা ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখলো প্রায় পিছনের মুখে এখনো সেই স্বাভাবিক স্থিরতা, যেন কিছুই ঘটেনি। কাবির সামনে মুখ হাত ভাঁজ করে দাঁড়ায়। কিছুক্ষণ পর পিছন প্রীতিশার হাত ধরে নিজের পাশে বসিয়ে নরম কণ্ঠে বলে, 2 দিনে নিজের ভাইকে মেহমান বানিয়ে দিলি, এত ফর্মালিটি কেন? প্রীতিশা মৃদু হেসে মাথা নিচু করে বলল, প্রথম এসেছো এই বাড়িতে, খালি মুখে পাঠানো যাবে না। ভীষণ স্নেহ ভরে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, তোকে দেখতে এসেছি, তুই আমার পাশে বস, এত ব্যস্ত হতে হবে না। এখন বল, কেমন আছিস? প্রীতিশা আলতো হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? আমার আর কি, সব আগের মতন। এই স্বাভাবিক কথাবার্তার মাঝেই কায়রা চুপি চুপি লাড্ডুর দিকে হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে কাবির চটকানো কণ্ঠে বলে ওঠে, এই ছোঁয়ার মতো আগেও খাইতেছিস কেন? খাইতে কইছি তোরে। কায়রা হাত থামিয়ে অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। এদিকে কাবিরের কথায় থামলো প্রীতিশা আর পিশান। ওরা তো অনবগত নয় এই দুইজনের খুনসুটির বিষয়। কায়রা হাত থামিয়ে কাঁদো কাঁদো গলায় বলে,
একটা খাবো ভাইজান প্লিজ। পরমূর্তি কাবির হো হো করে হেসে ওঠে। আরে খা ভাই, মজা করলাম, এইগুলো স্পেশালি তোর জন্যই আনছি। এই শুনে কায়রা খুশিতে দুটো লাড্ডু তুলে নেয়। তারপর কাপের পিছনের দিকে কাপ বাড়িয়ে দিয়ে বলে, এই নিন ভাইয়া, চা ঠান্ডা হয়ে যাইতেছে। পিছন মৃদু হাসি দিয়ে কাপ তুলে নেয়। ধীরে ধীরে তাদের কথোপকথনের উষ্ণতা বিকেলটা গড়িয়ে যায়, অস্বস্তির ছায়া মিলিয়ে গিয়ে জায়গা করে নেয় এক ধরনের স্বাভাবিক ঘরোয়া শান্তিময় আলাপচারিতা। কায়রা আর পিছন বাড়ি ফিরতে ফিরতে রাতের আধার নেমে এসেছে। বাড়ি ফিরে ঘরে ঢুকে কায়রা একরকম অস্থির নিঃশ্বাস ফেলল। দ্রুত বাইরের জামা কাপড় বদলে নিল সে। পিছন এখন ঘরে নেই, হয়তো বা বাচ্চাদের সাথে আছে। কায়রা ভেবেছিল সেখানে যাবে, ঠিক তখনই ফোনখানা বেজে উঠলো রিনি রিনি শব্দে। পরিচিত নাম্বার থেকে ফোনটা কানে নিয়ে রিসিভ করে কায়রা মিষ্টি গলায় বলে, আসসালামু আলাইকুম ভাবি, বলো কি অবস্থা? ওপাশে কাশি নরম কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ও বাড়িতে সব ঠিকঠাক তো? কায়রা হালকা হেসে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশে মেঘ জমেছে, সেদিকে তাকিয়ে কায়রা জবাব দিল, সব ঠিক আছে। এবার তুমি বলো, হঠাৎ ননদিনীকে মনে পড়ার কারণ? কাশি একটু থেমে ঠান্ডা স্বরে বলল, ননদীকে মনে পড়ার আবার কারণ লাগে বুঝি? তবে আজ অবশ্য একটা কারণের ফোন করা। কায়রার কৌতূহল বেড়ে গেল। বিছানায় বসে সে একটু সামনে ঝুঁকে বলে, ঘটনা কি বলতো? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে লাজুক গলায় কায়েসে বলে ফেলল, একটা গুড নিউজ আছে, তুমি আবার ফুপি হতে চলেছ। মুহূর্তেই যেন সময় থমকে গেল। তারপর কায়রার মনে বিস্ফোরণের মতো আনন্দ জাগলে কায়রা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত চিৎকার করে উঠে বলল, কি সত্যি বলছো? উফ, কি শোনালে এটা ভাবি! ভাইজানকে বলছো? এই খবর শুনলে কত খুশি হবে ভাইজান। কায়েসি কণ্ঠে এবার দ্বিধা, লাজুক কম্পন। না, এখনো বলিনি। কিভাবে বলবো? উনি কি রিয়াকশন দেবেন ভাবতেই কেমন লাগছে। কায়রার চোখ তখন শুধুই আনন্দের ঝিলিক। সে নরম দৃঢ় স্বরে বুঝিয়ে বলল, এত ভেবো না, চট করে বলে দাও তো, দেখবে ভাইজানি সবচেয়ে বেশি খুশি হবে। কাশি আলতো হাসে, তা তো বলবোই, তবে আমি ভাবছিলাম একটা সারপ্রাইজ দেওয়ার যাক তোমার ভাইকে। কায়রা ভ্রু কুঁচকে মজা করে বলল, তুমি সারপ্রাইজ দেবে ভাইজানকে? এত পরিবর্তন কবে হলো শুনি? এই শোনো, খুঁজিও না তো। কাশি মেকি রাগ দেখায় কায়রাকে, তবে তার মারতে ভরতে ভালোবাসার ছোঁয়া মেয়েটার প্রতি। কাশি আরেকবার সতর্ক হয়ে করে বলল, আর শোনো, এই খবরটা এখন কাউকে বলো না, আমি প্রথম তোমাকে বললাম। পারলে একটু সময় করে বাড়িতে এসে দেখা করে যেও, খুব মিস করি তোমাকে। কায়রার কণ্ঠ নরম হয়ে গেল, একটা মৃদু শ্বাস ফেলে। ননদ ভাবে কম বোনের মতো দেখতে দুজনকে। মাঝে হাওয়া দূরত্বটা হঠাৎ করে অনুভব করলো কায়রা, মুখে বলল, আচ্ছা, সময় করে আসবো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে যেতে ঘরটা আগের মতন হয়ে গেল, কিন্তু কায়রা ভেতরে তখনো বাইছে আনন্দের ঢেউ। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লো। তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠেছে। আবার একটা নতুন প্রাণ আসবে, একটা পুচকু আসবে, ছোট্ট হাত, ছোট্ট পা, মিষ্টি কণ্ঠ। উফ, ওই বাড়িতে আবার হাসির শব্দ ভেসে বেড়াবে। কায়ান এর জন্মের সময়কাল, সেই বিশদ স্মৃতিটা আজও কায়রা ভুলতে পারেনি। কি দিন গেছে তাদের। এখন অবশ্য কায়েসি স্বপ্ন নিয়ে ভালো আছে তার ভাইয়ের সাথে। আর কি চাই? তারা এখন শুধু একটাই চাওয়া, তার দুই ভাই সুখে থাকুক, ভালো থাকুক, আর তার বড় ভাইয়ের জীবনে এই নতুন আগমন বার্তা তাদের জীবনের সব অপূর্ণতা মুছে দিয়ে নতুন করে পূর্ণতার আলো ছড়িয়ে দিক। কায়রা এবার ভাবলো বিহার রুমে যাওয়া যাক। একা একা ঘরে বসে বোর হওয়ার যে গল্প করুক। তাই উঠে দাঁড়িয়ে ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। করিডোর পেরিয়ে কায়রা বিহার ঘরের দরজা নক করলো। মৃদু স্বরে ভেসে এলো, আসবো? চেয়ারে বসে আয়নার সামনে তখন পেঁয়া চুল আঁচড়াচ্ছিল। কায়রার ডাক শুনে সে পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক নির্মম হাসি। হাসি মুখে প্রিয়া বলল, আরে আসো আন্টি, নক করার প্রয়োজন নেই। অনুমতি পেয়ে কায়রা ঢুকে পড়লো। কায়রার চোখ আটকে যায় মেয়েটার নিষ্পাপ সৌন্দর্যে। গোলাপি টি শার্ট আর সাদা প্লাজো পরনে, তার ফর্সা গোলগাল মুখর স্মৃতি সর্বক্ষণ সতেজতা থাকে। টান টান দুটি চোখ অবিকল কৃষাণ স্যারের মতন গম্ভীর আর মায়াময়। কথাবার্তা, ভঙ্গিমা, এমনকি ছোট ছোট আচরণকেও এক অদ্ভুত পরিপক্ক আছে, যা বয়সের তুলনায় অনেকটাই বেশি। কায়রার মন অজান্তেই স্নেহের কোমলতা বয়ে গেল।
প্রথম দেখাতে মেয়েটিকে তার মনে গেঁথে গিয়েছিল ভীষণভাবে। কারা এগিয়ে গিয়ে প্রিয়ার পাশে বসলো। চারপাশ একবার চোখ খুলে জিজ্ঞেস করলো, তোমার পাপা কোথায়? বিভানকে ওদের দেখতে পাচ্ছি না। প্রিয়া সহজ স্বরে বলল, পাপা বিভানকে প্রাইভেট থেকে আনতে গেছে, চলে আসবে ও। কারা হালকা মাথা নাড়িয়ে বলল। তারপর সে খেয়াল করলো প্রিয়া বেশ কিছুক্ষণ ধরে চুল নিয়ে যুদ্ধ চলছে। বারবার চেষ্টা করেও যেন কিছুতেই ঠিক মতো বাঁধতে পারছে না। তা দেখে কারা মুচকি হেসে বলল, ফ্রেঞ্চ বইনি করতে যাচ্ছ তাই না? প্রিয়া একটু লাজুক মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, কিন্তু পারছি না, বারবার প্যাচ লেগে যায়। ইউটিউবে দেখে চেষ্টা করলাম, তবু হচ্ছে না। কারা তখন এগিয়ে গিয়ে বলল, এদিকে ঘুরে বসো, আমি করে দিচ্ছি। স্বাভাবিক ভঙ্গিতে প্রিয়া ঘুরে বসলো। কারা আলতো করে তার চুলগুলো ছুঁয়ে দিল, লম্বা ঘন সিল্কি চুল। কায়রা জিজ্ঞেস করে, দুই পাশে করব? প্রিয়া হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর কায়রার আঙুলগুলো শিল্পীর মতো কাজ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে নিখুঁত ভাবে প্রিয়ার মাথায় দুই পাশে ফ্রেঞ্চ বেনি করে দিল। শেষ করে কায়রা মৃদু হেসে বলল, এবার দেখো তো তোমার ইউটিউব ভিডিওর মতো লাগছে কিনা। প্রিয়া আয়নার সামনে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। এপাশ ওপাশ ঘুরে তার চোখে ঝলমল করে উঠলো আনন্দের দীপ্তি। হ্যাঁ, সে এমন করেই বেনি করতে চেয়েছিল। উচ্ছ্বাসিত হয়ে প্রিয়া বলল, রিয়েলি ভিডিও ওর থেকেও ভালো হয়েছে, থ্যাংক ইউ আন্টি। কারা বিনিময়ে শুধু স্নিগ্ধ হাসলো। সেই হাসিতে লুকিয়েছিল এক অদ্ভুত প্রশান্তি। এই ছোটখাটো মুহূর্তে খুঁজে পাওয়া যায় নতুন সম্পর্কের উষ্ণতা। কারা তো অনুভব করছে। কিছুক্ষণের মধ্যে বিশান বিভানকে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে নিঃশব্দে চলে গেল ছাদে লাইব্রেরির দিকে। সেখানে গিয়ে প্রতিদিনের মতো বই পড়বে বিশান। ঘরে ফিরে কায়রাকে দেখেই আগুনের মতো জ্বলে উঠল বিভান। কায়রাকে এক দেখা মাত্র তার চোখ জমে উঠলো মারাত্মক রাগ আর ক্ষোভ। সে তেতে উঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? এই রুমে কি করছেন আপনি? তার কণ্ঠে ছিল রাগের সঙ্গে কাঁপতে থাকা অস্থিরতা। পাশেই দাঁড়াতে থাকা পিহা হতভম্ব হয়ে গেল। তার ভাইয়ের এরূপ আচরণ। বড় বোন হওয়ায় ধমক উঠল প্রিয়া, এভাবে কথা বলছিস কেন? ম্যানার্স ভুলে গেছিস? কিন্তু বিভানের ভেতরে ঝড় তখন আর থামায় না। বিভান দ্বিগুণ উচ্চস্বরে বলে, রাখ তো ম্যানার্স, আমি কথা বলছি, তুই মাঝখানে আসিস না আপু। এই মুহূর্তে কায়রা আর নরম থাকলো না। উঠে দাঁড়িয়ে হেসে এইভাবে বলল, প্রিয়া, তুমি আমাদের মাঝে এসো না, তোমার ভাই কথা বলছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বিভান থমকে গেল কায়রার এমন প্রতিক্রিয়ায়, যা সে আশা করেনি। পিহাও চমকেছে। কায়রা এবার বুকে কাছে হাত ভাঁজ করে মেকি এসে বলল, তো বিশাল স্যারের 2 নাম্বার ছানা, বলো কি বলতে চাও? আজ না শুনে কিন্তু আমি উঠছি না। সে আবার বলল, এই আমি বসলাম, আজ তোমার সাথে একটা হেস্তনেস্ত করেই ফেলবো। এই বলে কায়রা আবার বসলো নিজের জায়গায়। ছানা শব্দটা যেন বিভানের অহংকারে হালকা আঁচড় কাটলো। তবুও সেসব পাত্তা না দিয়ে এগিয়ে এসে বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি ভালোই ভালোই বের হয়ে যান। কায়রা মুচকি হেসে উত্তর দিল, কিন্তু আমার কথা আছে। রেগে বিভানের চোখ লাল হয়ে উঠেছে। এই মহিলা চাইছেটা কি? বিভান বলল, মানেটা কি এসবের? কি চান আপনি? কায়রা মুখ বাঁকিয়ে বলল, তোমার মাথা আমার মুন্ডু। এই অপ্রত্যাশিত উত্তরে মুহূর্তেই যেন স্থগিত হয়ে গেল ছেলেটা। পাশে পিহা চাপা হাসি হাসলো। হঠাৎ কায়রা বিভানের হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। বিভান প্রতিবাদ করলো উচ্চস্বরে, সমস্যা কি আপনার? আমি ভালোভাবে বলছি, চলে যান। কায়রা এবার কণ্ঠ নরম করলো, কিন্তু দৃঢ়তা রইল আগের মতোই। আমি কথা বলবোই তোমার সাথে, জোর করে হলেও বলবো। সর্ট আউট না করে যাচ্ছি না আজ। তোমার পাপা তোমাকে যথেষ্ট ম্যানার্স শিখিয়েছে, আমি কিন্তু মা বাবা কোনোটাই পাইনি, তাই আমার ম্যানার্স নেই। তোমার থেকেও 10 গুণ বেশি জেদ আমার আছে, তাই চুপচাপ বসো আর আমার কথা শোনো। অদ্ভুত ভাবে থেমে গেল বিভান, কারণ তার চোখ পড়েছে কায়রার কৃত্রিম পায়ের দিকে। এটা সে আগে খেয়াল করেনি। মুহূর্তেই সেই চোখের রাগ বদলে শূন্যতায় ছুঁয়ে গেল। বিভান কাঁপা কাঁপা গলায় বলল, আপনার পা? কায়রা কাঁধ ঝাঁকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পা নেই আমার। আজ দেখলে তুমি?
বিভান মাথা নাড়ায় ধীরে। কায়রা এবার নরম গলায় বলে, আচ্ছা এসব বাদ দাও, এবার বলো আমার সাথে তোমার কিসের শত্রুতা? থাক সেটা নাই বা বললে, কিন্তু নিজের পাপাকে কেন কষ্ট দিচ্ছ? কথা বলা বন্ধ করে দিয়েছো কেন? জানো তোমার জন্য উনি কাল সারা রাত ঘুমায়নি। কথাগুলো যেন নিঃশব্দে গিয়ে আঘাত করলো বিভানকে। ভেতরে জমে থাকা অভিমানের দেয়ালে সে থমকে গেল। তারপর পাপা ঘুমায়নি তার জন্য, কিন্তু বিভান ভেবেছিল পাপার কিছু যায় আসবে না সে কথা না বললে। তার চোখে প্রথমবারের মতো রাগের বদলে ফুটে উঠলো দ্বিধা। বিভান নিজে নিজে এবার হাত দৃষ্টিতে সামনে তাকিয়ে রোবটের মতো বলল, আমি জানি আপনি পাপাকে আমার থেকেও বেশি দূরে সরিয়ে দেবেন। পাপা আর আমাদের ভালোবাসবে না। এই কথায় কায়রার বুক কেঁপে ওঠে। বিস্ময় বিহ্বলতা চোখের পাশে ভাসে তার। এবার সে বুঝতে পারে বিষয়টা। কায়রা এগিয়ে এসে দুই হাতে বিভানের মুখটা নিজের দুই হাতের আঁচড়ায় ধরে নরম আশ্বাস স্পর্শ বলে উঠল, শোনো, তোমার পাপা তোমাদের আগের মতোই ভালোবাসে এবং বাসবে। আমি কেন তাকে দূরে সরাবো? তুমি এমন ভাবছো ভাই কেন? বিভান মাথা নিচু করে ফিসফিস করে বলল, কারণ সৎ মায়েরা বাবাদের দূরে সরিয়ে দেয়। কায়রা গম্ভীর নিঃশ্বাস নিল। তার চোখে ভেসে উঠল নিজের জন্য শৈশবের ছায়া। বলল, না, তুমি ভুল জানো। কেউ সন্তানকে তাদের বাবার কাছ থেকে দূরে সরাতে পারে না। আর ভালোবাসা কখনো ভাগ হয় না, এটা শুধু বাড়ে। সন্তানের প্রতি তাদের বাবা মায়ের ভালোবাসা কতটা তা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের বাবা ভালোবাসবে এভাবে প্রশ্নবিদ্ধ করতে পারো না তুমি। বিভান থেমেছে এবার। কায়রা আবারও বলল, তোমার আর আমার উপর যত রাগ আছে দেখাও, কিন্তু নিজের বাবাকে কষ্ট দিও না। ঘরটা নিরবিচ্ছিন্ন হয়ে গেল। অভিমান আর ভালোবাসার মাঝখানে ভয়ের সাথে বিষয়ের টানাপোড়েনে থমকে হয়েছে ছোট প্রাণীটি। আর এই নীরবতার মধ্যে হয়তো খুব আস্তে আস্তে গলে যেতে শুরু করলো বিভানের অপরিপক্ক জমাট বাঁধা রাগ। নিজের ভুল বুঝতে পারলো সে। যতই হোক, বাবাকে কষ্ট দেওয়ার কথা তার কল্পনাতে আসে না। সে তো শুধু রাগ দেখাচ্ছে। বিভান কায়রার কথাগুলো শুনে আজ স্থির থাকতে পারলো না। নিজের ভেতরে নিজে ধরে রাখতে পারলো না। সে বুকের ভেতরটা হু হু করে উঠলো। তার অপরাধ বোধ ভারী ছোট মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গেল তার পাপার রুমের দিকে। প্রিয়া পেছন পেছন যেতে চাইছিল, কিন্তু কায়রা ইশারায় তাকে থামিয়ে দিল। কারণ বাবা ছেলের মাঝে যেও না, নিজেদের অভিমান নিজেরাই ঠিক করুক। প্রিয়া থেমে গেল, সব বুঝে চুপচাপ দাঁড়িয়ে রইল নিজ স্থানে। এদিকে বিছানের রুমে ঢুকে বিভান কোনো কথা না বলে তার বাবাকে জড়িয়ে ধরল অনেক শক্ত করে। এই জড়িয়ে ধরাতেই তার সব ভুলের ক্ষমা লুকিয়ে আছে। বিভানের উদ্দেশ্যে তার বাবাকে কষ্ট দেওয়া কখনোই ছিল না। এরপর হাউমাউ করে কেঁদে উঠল বিভান, সরি বাবা, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বিশান প্রথমে কিছু বলল না, শুধু ছেলের মাথায় হাত রাখলো। কিন্তু পরের মুহূর্তে তার নিজের বুকটা কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা জল আর আটকাতে পারল না সে। শক্ত দৃঢ় মানুষ যখন কাঁদে তখন সেটা সাধারণ মানুষের থেকেও বেশি অন্যরকম লাগে। ছেলেকে বুকের ভেতর টেনে নিয়ে বিশান ভাঙা গলায় বলল, তুমি আর বিহা আমার অনেক শখের জন্য। তোমাদের মাম্মা বেঁচে থাকার জন্য দুটো সুন্দর কদম দিয়ে গেছে আমাকে, নাহলে এই জীবনে মায়া কবেই ছেড়ে দিয়েছিলাম আমি। আর সেই তোমাদেরই নাকি ভালোবাসবো না, এটা ভাবলে কি করে? কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো বিশানের। বিভান আরো জোরে জোরে ধরলো বাবাকে আর কেঁদে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না পাপা, প্রমিস। ভীষণ হালকা হাসলো, ছেলের চোখে জল মুছে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না। দেখো রাত অনেক হয়েছে, ঘুম পাচ্ছে না? বিভান মাথা নাড়ালো। তখন বিশান তার হাত ধরে পাশের রুমে নিয়ে এলো। সেখানে কায়রা আর পিয়া বসিয়েছিল পাশাপাশি। রুমে ঢুকিয়ে বিশান বলল, প্রিন্সেস, দুটো বালিশ নিয়ে আমার রুমে এসো, আজ সবাই একসাথে শোবো। বিভান মুখের সাথে সাথে হাসি ফুটে উঠলো। কায়রা চোখ তুলে তাকায়, বুঝতে পারলো মন মা অভিমানের প্রলেপ স্বল্প। পিহা হাসি মুখে দুটো বালিশ নিয়ে তাদের বাবার রুমে চলে গেল। বিভানও তার আপুর পিছু নিল। তবে কায়রা একা বসে রইল। কিছুটা দ্বিধা, কিছুটা অচেনা অনুভূতি তাকে আটকে রাখছিল। তখনই ভীষণ গভীর ডাক, তুমি কেন বসে আছো? রুমে চলো। কায়রা একটু থমকে বসলো। আমিও? ভীষণ স্বাভাবিক ভাবে বলল, অফকোর্স, আমার বেড যথেষ্ট বড়, লম্বালম্বি ভাবে না শুয়ে পাশাপাশি আর আরামসে শোয়া যাবে চারজন। এসো।
তার কথায় কোনো জোরাজুরি ছিল না, কিন্তু নিশ্চয়তা ছিল। সেটা অস্বীকার করা যায় না। এটা একটা পরিবার অনুভূতি পেল কায়রা এক বিস্ময়ে। আজ নিজেকে এই পরিবারের থেকে আলাদা লাগছে না, মনে হচ্ছে সেও খুব কাছের কেউ এদের। এই স্বাভাবিকতা বিষানি নিশ্চয়ই করতে, তাই কায়রা আর কিছু বলল না। নির্বে বিষানের পিছু নিল। রুমে ঢুকে সে দেখলো বেশ তার তোড়জোড় চলছে ঘরে। বিষান সোফাটা টেনে বেডের পাশে বসিয়েছে, তাকে কেউ ঘুমায়ের ঘরে পড়ে না যায়। বিষান আশেপাশ তাড়াতাড়ি গিয়ে কিনারায় জায়গা দখল করে নেয়। আমি এখানে শুভ। প্রিয়া ভ্রু কুচকে বলল, পড়ে যাবি? পড়বো না, আমি বড় হয়ে গেছি। গর্ব গলে উত্তর দিল বিষান। বিভান বিষান আলতো হাসলো তা দেখে। এইদিকে বিহা মুখ ভেঙচিয়ে দিল ছোট ভাইকে। বিভান অবশ্য পাত্তা দিল না। এই ছোটখাটো ঝগড়া রুমটা আর প্রাণ ফিরে পেল। বিষান বলল, প্রিন্সেস এসো, ঘুমানোর আগে তেল দিয়ে দিই চুলে, ঘুম ভালো হবে। প্রিয়া বলল, ওই বাবা, আমি তেলের বোতলটা নিয়ে আসি। এই বলে প্রিয়া দৌড়ে চলে যায় তেলের বোতল আনতে। সে সময় কায়রা চুপি চুপি দাঁড়িয়ে নখ কামড়াচ্ছিল। এটা কায়রার খুবই বাজে অভ্যাস। তার অজান্তেই বিষানের চোখে পড়ে গেল সেই বাজে অভ্যাসটা। তবে সে একটু শব্দ না করে কায়রার হাত চট করে নামিয়ে দিল। আচমকা স্পর্শে কায়রা থতমত খেল। পিহাও ততক্ষণে তেলের বোতল নিয়ে এসেছে। বিষান একটা চেয়ারে বসে তার নিচে মেঝেতে বসে পিয়া। পিহা পরনে গোলাপি গোল জামাটা। পিহা চুলের রাবার খুলে দিয়ে ঝরঝর করে চুলগুলো পিঠ ছড়িয়ে যায়। বিষান তার চুলগুলো দুই পাশে ভাগ করে তেল দিয়ে দেয়। একটু পরে তেল দেওয়া শেষ হতে পিহা উঠে দাঁড়িয়ে বলল, পাপা, আন্টিকেও লাগিয়ে দিও, দেখো না চুলগুলো কেমন ড্রাই আর ড্যামেজ লাগছে। বিষান তাকালো কায়রার দিকে। কায়রা তাড়াতাড়ি করে বলল, না না, দরকার নেই, আমি পরে একাই দেবো। বিষান কণ্ঠে এবার হালকা কঠোরতা। এতদিন একবারও নিচে থেকে দিয়েছো? আজ কবে তেল দিয়েছিলে মাথায়? কায়রা মিনমিন করে বলল, মনে নেই, ভাবি দিয়ে দিয়েছিল লাস্ট। বিষান দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই আশা করেছিলাম তোমার থেকে। এবার অযথা কথা না বাড়িয়ে বসো এখানে। তারা চুপ করে গেল। অবশেষে বাধ্য হয়ে বসতেই হলো তাকে। এবার পিসের নিজের চুলের রবার খুলে দেয়। চুলগুলো ছড়িয়ে পড়তে দেখে গেল ব্রাউন কালারের আভা। রঙিন চুল দেখে মাথাটা গরম হয়ে যায় তার। পিসান জিজ্ঞেস করে বলে, চুল কালার করেছো কেন? কারা হতাশ গলায় বলল, সাধেই কি করে আর করেছি, দরকার ছিল। পিসান বলল, আমার ওয়াইফের এরকম বাঁদর কাটিং চুল, রঙিন চুল আমি বরদাস্ত করবো না। বেশ ঠান্ডা স্বরে হুমকিয়েছিল পিসান। হুমকির তীব্রতা কারা মুহূর্তে হতবিহ্বল হয়ে বসে রইল। পাশে থেকে প্রিয়া আর বিভান উচ্চস্বরে হেসে উঠল এমন কথায়। সবাই হাসতে কারা একটুখানি লজ্জা পেল। তারপর চাপা গলায় বলল, কি বলছেন এগুলো? আমি অনেক টাকা খরচ করে ভালো মানের কালার করিয়েছি, এসব তো ট্রেন্ড অনেক মেয়েরাই করে। কারা চুলে আলগোছে তেল দিতে দিতে ভীষণ গম্ভীর স্বরে বলল, পুরো টাকাটাই ওয়েস্ট। আর চেনে এগুলো করতে না দেখি। আমার মেয়ের চুল দেখো আর নিজেরটা দেখো, ডিফারেন্স বুঝতে পারছো? কায়রা তাকিয়ে দেখলো পিয়ার ঘন কালো লম্বা চুল। আসলেই কায়রার থেকে অনেক বড়। পিয়ার তো কোমর ছড়িয়ে পড়েছে, আর কায়রার তো কোমর অব্দিও যেতে পারেনি। কি লজ্জার ব্যাপার! এবার আসলে লজ্জায় করছে কায়রার। সে ঠোঁট চেপে বলল, আমি বড় চুল সামলাতে পারি না। ভীষণ একটা দীর্ঘশ্বাস ফেলো। এর থেকেও বড় দায়িত্ব নিয়েছো তুমি। যাই হোক, এখন থেকে চুল বড় হতে দাও। মাঝে মাঝে শুধু আগা কাটবে, এছাড়া কোনো বাড়াবাড়তি নাই। কালার তো একদমই না। কায়রা ঠোঁট উল্টালো, তবে আর দ্বিমত করলো না। থাক, পিসান যখন বলছে কায়রা আর বাড়াবাড়ি করবে না। এখন থেকে চুল বড় করবে সে, অনেক লম্বা করবে, যতটা পিসান চায়। এরপর পিসান চুলগুলো দুই পাশে ভাগ করতেই দেখে ভেতরে অজস্র পাকা চুল। বিস্ময় হয়ে যায় পিসান। পিহাও চোখে পড়ে যায়। তা দেখে চমকে পিহা বলে, ইয়া আল্লাহ, তোমার তো চুল পেকে গেছে আন্টি। বিভ্রান্ত শুনে কৌতূহলী উকি দিয়ে দেখলো সত্যি পেকে গেছে। কায়রা এই ভয়টাই পাচ্ছিল। চোখ খিচে ফেলে সে অস্বস্তি আর লজ্জায়। কায়রা এবার কাঁদো কাঁদো করে বলে, এই জন্য বুঝতে চাইছিলাম না, এবার সবাই জেনে গেল। আমি কি করব বলো তো? আমার ক্লাস 9 থেকে চুল পাকা শুরু হয়েছিল, আর এখন তো অর্ধেকের বেশি পেকে গেল। এসব লুকোতেই উপরে কালার করি।
পিশান কায়রার অস্বস্তি বুঝতে পেরে কায়রার মাথায় তেল দিতে দিতে পিহাকে বলল, এগুলো বাচ্চাদের চুল পাকা নয় প্রিন্সেস, অনেকের হরমোনের ইমপ্যাচুয়েশনের কারণে চুল পাকে অল্প বয়সে, ইটস নর্মাল। পিহা ধীরে কণ্ঠে বলল, সরি আন্টি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। কায়রা মাথা নেড়ে বলল, আরে দূর, তুমি কেন সরি বলছো, এটা যে কেউ দেখলেই বলতো। এবার কায়রা পিশানকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, আপনার চুল পাকে? পিছন বলল, না, এখনো তো পাকা চুল দেখে চোখে পড়েনি। এই কথা শুনে কায়রা হেসে বিড়বিড় করে বলল, আপনার আর কি, আপনি তো ঠিক দিন দিন হ্যান্ডসাম হচ্ছেন। পিছন বিড়বিড় করা অস্পষ্ট শুনতে পেয়ে বলল, কি বিড়বিড় করছো? কায়রা হুঁশিয়ার তার মাথা নাড়ায়। তেল দেওয়ার পর একে একে সবাই বিছানায় গা এলিয়ে দিল। কায়রাও বিছানায় শুয়ে পিহার পাশে। পিহা নিজের বালিশকে একটা পাতলা কাপড় রেখে আরেকটা কায়রার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা বালিশের ওপর দিয়ে শো আন্টি, তাহলে তেল লেগে বালিশ নোংরা হবে না। কায়রা বালিশে কাপড় রেখে শুয়ে পড়ে। পিহা এভাবেই শুয়েছে। তারপর জিজ্ঞেস করে, আচ্ছা তোমার এত পারফেক্ট কেন বলো তো? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। পিহা মুচকি হেসে বলল, আমরা কতটা পারফেক্ট জানি না, তবে আমাদের পাপা খুব পারফেক্ট, হয়তো তার জন্য আমরাও কিছুটা গুণ পেয়েছি। পিহা আর কিছু বললো না, চোখ বন্ধ করে নিমেষেই ঘুমিয়ে যায়। কায়রাও ঘুমোয় ধীরে সুস্থে। কিছুক্ষণের মধ্যে তাদের নিঃশ্বাস ভেসে উঠলো গভীর ঘুমের শব্দ ছন্দ। রাত বাড়তে লাগলো। একসময় সবাই বিছানায় শুয়ে পড়লো। পিহা ঘুমের মাঝে কায়রাকে জড়িয়ে ধরলো। বিভান একপাশে গুটিসুটি মেরে আছে, আর সর্বশেষে পিসার নিচে গিয়ে মেইন গেটে তালা লাগিয়ে ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে সবাই ঘুমে। রাত হয়েছে, বেশ ঘুমানোরই কথা, আর বিভান তো সবার আগে ঘুমিয়েছে। পিহা আর কায়রা ঘুমে। বিছানা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে আসে। তারপর বিছানায় বসে তাকিয়ে দেখে তার ছোট্ট পৃথিবীকে। ঠোঁটের হাসি চওড়া হয় তার। ছেলে মেয়ে দুটোর কপালে চুমু দেয় এক এক করে, আর দৃঢ়তাহীন ভাবে কায়রার মাথাতেও এক হাত বুলিয়ে দেয়। মনস্তরিতে ভাবে ওদের মধ্যে কোনো দূরত্ব নেই। ভীষণ মুখে না বললেও সে ভীষণ সন্তুষ্ট এই সম্পর্কে। এবার বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলো ভীষণ। একটা সময় ক্লান্ত চোখ দুটো ভর করে এলো নিদ্রা, ঘুমিয়ে তলিয়ে গেল সেও। রাত তখন ধীরে ধীরে গভীরতার দিকে ঢলে পড়েছে। ঘড়ির কাঁটা একটার ঘরে থেমেছে, অথচ ঘরের ভেতরে দিব্যি আলো জ্বালা। আলো আধারি নরম আবরণে মোড়ানো ছোট্ট ঘরটা এখন টিভির পর্দায় ঝলমল করছে অ্যাকশন মুভির দৃশ্য। আজ কাবির আর প্রীতিশা দুজনেই পাশাপাশি বিছানায় বসে আছে। রাত ক্রমশ বাড়লেও তাদের চোখে ঘুমের আলিশ মাত্র নেই। আজ বিকেলে আসল ঘুমটা তাদের চোখে ঘুমোতে চুরি করে নিয়ে গেছে। প্রীতিশার দেয়ালে হেলান দিয়ে বসে আছে কাবিরের কাঁধে মাথা রেখে। থেকে থেকে প্রীতিশার চুলের স্মেল নিচ্ছে কাবির, তবে চোখ টিভির পর্দায় নিবদ্ধ। মুভি শেষ হতেও কাবির রিমোটটা হাতে নিয়ে নিঃশব্দে বলল, মুভি শেষ, যাও প্রীতি, ভালো মাইয়ার মতো ঘুমাও এখন, কালকে ভার্সিটি আছে না তোমার? প্রীতিশা একটু নড়ে চড়ে আরো আরাম করে মাথাটা রাখলো কাবিরের বুকে। গলায় একটা অলস সুর এনে বলল, কাল যাবো না, ইম্পর্টেন্ট ক্লাস নেই। কাবির হালকা হেসে চোখ সরিয়ে নিল টিভির দিকে, বলল, তা না হলে কিন্তু রাত যাক বা কেন উদয়, ঘুমাও তুমি। প্রীতিশা এবার মুখটা একটু তুলে তাকালো কাবিরের দিকে, ঠোঁটে চাপা হাসি হেসে বলে, সত্যি আমার ঘুম পাচ্ছে না, কিন্তু তুমি আমাকে বারবার ঘুমাতে বলছো কেন? তুমি কি করবে? কাবির বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে রিমোটের বোতাম টিপতে টিপতে চ্যানেল ঘোরাতে লাগলো, আর বলল, গেম খেলবো একটু পর, তার আগে নিউজের হেডলাইন দেখানি। একটা কথা শুনে প্রীতিশা ভ্রু কুঁচকে গেল। সে হঠাৎ একটু সোজা হয়ে হাঁটু গেড়ে বিছানায় বসলো। তারপর কাবিরের হাতটা ধরে টেনে দিয়ে আদরে কণ্ঠে জেদ ধরে বলল, কিসের গেমের খেলা এখন? আমি একা ঘুমোবো না, তুমিও আসো। কাবির ঘুরে প্রীতিশার গালে ঠোঁট চেপে মুচকি হেসে বলল, এমন আদুরে গলায় কথা কইও না প্রীতি, বুকে লাগে, আইতাছি, দাঁড়াও, ব্যাস হেডলাইন দেখবো শোনো।
প্রীতিশা আর আপত্তি করলো না। কাবির খবরের চ্যানেলের উদ্দেশ্যে রিমোট চাপে, কিন্তু একটা চ্যানেল এসে হাত থেমে যায়। তার টিভির পর্দা ঝলমল আলো, নাচছে জনপ্রিয় আইটেম গার্ল। শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে নিখুঁতভাবে নাচ প্রদর্শন করছে নারীটি। আর সাউন্ড বক্সে বাজছে গান, दारू पीने डांस करे खुल रे रोमांस करे ডান্স করে। কাবিরের হাতে থাকা রিমোট দিয়ে চ্যানেল ঘোরাতে বেমালুম ভুলে গেল। পায়ের তালুতে অদ্ভুত এক শিরশিরে অনুভূতি জাগলো তার। চোখের সামনে ভেসে উঠলো ছোট্টবেলায় সেই দিনগুলো। তরুণ বয়সে বন্ধুরা মিলে টিভির সামনে বসে এইসব গান দেখার জন্য কি পরিমাণে হন্য হয়ে থাকতো। মনে মনে বলতো, শনি আপার কি চেহারা, মাথা খারাপ করা ফিগার, উফ, একেবারে খাপে খাপ। ঠিক তখনই পেছন থেকে প্রীতিশার চরম তৃষ্ণা নিয়ে মুখ কুচকে বলল, ছি, এইসব জঘন্য গান শোনো তুমি? প্রীতিশার গলা পেয়ে চমকে ওঠে কাবির। তড়ি ঘড়ি পেছনে ফিরে তাকায়। হায় হায়, কাবির তো ভুলে গেছিল যে এসে বিবাহিত। প্রীতিশা বসে আছে ভ্রু কুচকে, মুখে অস্পষ্ট বিরক্তি নিয়ে। আজ প্রীতিশার মোটের 12টা বেজে গেছে। কাবির হুঁশ ফিরতেই তাড়াহুড়ি করে চ্যানেল বদলালো। সত্যি বলতে এতদিন প্রায় প্রিয় গান শুনতে পেয়েছিল, দুনিয়ার জ্ঞান খুশিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তে দাঁত দিয়ে জিভ কেটে বলল, মুখ ভঙ্গিতে আনতে চাই ভীষণ ভদ্রতা, নিষ্পাপ ভাব, যেটা সে একদমই নয়। তারপর হালকা কেশে কাবির বলে উঠলো, আস্তাগফিরুল্লাহ, তবা তবা। বিশ্বাস করো প্রীতি, এখন আমি এসব গান শুনি না। প্রীতিশা রেগে ফোঁস করে শ্বাস ফেলে তাকালো কাবিরের দিকে, কিন্তু মুখে কিছু বললো না। কাবির একটু থেকে কৃত্রিম হাসি হেসে বলে, আসলে অনেকদিন পর সামনে আইলো তো গানটা, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছিল আর কি। হে হে, ছি, তোমার ভালো ভেবেছিলাম আমি, আর তুমি কি না। ছি ছি কইতেছো কেন আজব? ছোটবেলায় এইটি গান শুই না নাচ উঠতো আমার, জানো তো? এখন নাচো ধেই ধেই করে, আটকাচ্ছে কে? এই বলে প্রীতিশা রেগে মেঘে দুম করে চাদর টেনে শুয়ে পড়ে। কাবির একটু থমকে গেল, বুঝলো বউটা রেগে গেছে। এই বউ জাতি নিয়ে কাবিরের একটা প্রশ্ন, যে 24 ঘন্টা এরা রেগে থাকে কেন? ওরা তা আগুন। কাবির একরাশ রাগ ভাঙাবে, কারণ কাবিরের একটা মাত্র আদরে বউ। কাবিরকে লাইট আপ করে এসে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, এই চা আইছি তো, আমারে রাইখা ঘুমাইছো কেন? প্রীতিশা ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না তোমাকে, যাও তুমি ওসব নাচ দেখো বসে বসে। কাবির এবার নিজেও প্রীতিশার চাদরের ভেতরে ঢুকে পড়ে। প্রীতিশা থমকে যায়, অদ্ভুত অনুভূতি তীব্রতায় খামচে ধরে চাদরখানা। সে কেঁপে ওঠে কাবিরের ঠান্ডা শরীরের স্পর্শ পেয়ে। প্রীতিশা অস্ফুট স্বরে, চাপের মতো, এত ঠান্ডা কেন তোমার শরীর? কাবির সে উত্তর দেয় না। সে আস্তে করে প্রীতিশার ঘাড় বরাবর ঠোঁট ছোঁয়ালো। তার চুল থেকে ঘ্রাণ নিল ভ্যানিলার। প্রীতিশা আবারও একবার কপালে। সে একটু ওপার সরে যায়। এবার শুধু দুজনের নিঃশ্বাসের ওঠানামা অস্থির হচ্ছে। তারপর কাবির মেয়েটাকে পেছন দিক থেকে নিজের দিকে টেনে নেয়। প্রীতিশার পিঠ গিয়ে ঠেকে কাবিরের শক্ত দৃঢ় বুকে। কাবির পুরুষালী হাতটা অবিন্যস্ত হয়ে ঘুরতে থাকে মেয়েটার কোমরে। আরেক হাতে একদম জাপটে ধরে রয়েছে কাবির প্রীতিশাকে। এবার কাবির প্রীতিশার গলার মাঝে মুখ গুজে দিয়ে বলল, গুড নাইট প্রীতি, কালকে ফুল আনা লাগবো মনে কইর। প্রীতিশা মৃদু লাজুক কণ্ঠে বলল, উফ, অসভ্য কাবির। কাবির প্রতি উত্তরে কিছু বলল না, চোখ বন্ধ করে সে শুধু মিটমিটে হাসল। ঘড়ি কাটা 10টা ছুঁই ছুঁই। সকালটা অলসতায় ভরা। মাত্রই কাবির আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। বড় একটা হাই তার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো, অথচ তার চোখে তখনও ঘুমের রেশ লেগে আছে। চোখ দুটোই ঠুলু ভাব। অভ্যাসগত হাত বাড়িয়ে পাশে প্রীতিশাকে খুঁজলো কাবির, কিন্তু বিছানার এক পাশটা ফাঁকা, প্রীতিশা নেই। বউকে না পেয়ে কিছুটা জোর করেই চোখ মেলে তাকায় কাবির। ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে এলো ফোড়নের শব্দ। এবার সে বুঝলো প্রীতিশা রান্নাঘরে। তখনই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো কাবিরের। উঠে দাঁড়িয়ে ঢুলতে আধো ঘুম চোখে কাবির এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সাদা স্যান্ডো গেঞ্জি আর ঢলঢলে ট্রাউজার কাবিরের অবয়বে ছিল। একেবারে সহজ পুরুষালী ভঙ্গি। হাত দুটো উপরে তুলে কসরত ভঙ্গিতে চওড়া কাঁধ হালকা টান দিয়ে ঘাটটা চারপাশে বাঁকিয়ে নিল সে।
বলিষ্ঠ বাহু, চওড়া কাঁধ, বুকের মাংসালী পেশির মাঝখানে পুরুষালী সৌন্দর্য ঠিকরে বের হচ্ছে যেন। রান্নাঘরে ঢুকতেই কাবিরের চোখে পড়ল প্রীতিশাকে। মেরুন রঙের থ্রি-পিস পরে আছে, চুলগুলো ভেজা, তোয়ালে দিয়ে আলতো করে জড়ানো, শুদ্ধ গোসলের সতেজতা তারই প্রমাণ করছে। ইতিমধ্যে কাবির এসে প্রীতিশার পেছনে দাঁড়িয়েছে, কিন্তু প্রীতিশা তা খেয়াল করেনি। কাবির মৃদু গলায় জিজ্ঞেস করে, এত সকালে উঠছো কেন? প্রীতিশার গলা পেয়ে একটুখানি চমকে পেছনে তাকিয়ে বলল, ও তুমি কখন উঠলে? আমার তো আজকে আগে ঘুম ভেঙে গিয়েছিল। কাবির গ্যাসের থাকা প্যানের দিকে তাকিয়ে ভ্রু তুলল। সকাল সকাল নুডলস? প্রীতিশা হালকা এসে বলল, মন চাইল তাই। প্রতিদিন ভাত খেতে কেমন লাগে বলো তো? একঘেয়ে। কাবির এগিয়ে গিয়ে ক্যাবিনেটের উপরে বসে পড়লো। এরপর হঠাৎ খেয়াল করলো প্রীতিশার হাসায় ওর গালে টোল পড়ছে। কাবির আগে ঠিকভাবে খেয়াল করেনি, আজ দেখলো মেয়েটার গালে টোল পড়লে মারাত্মক লাগে। সে আবারও নতুন করে আবিষ্কার করলো মেয়েটাকে অন্য এক সৌন্দর্যে। কাবির এবার এগিয়ে এসে টোল পড়া স্থানে ঠোঁট চেপে উচ্ছ্বাসিত হয়ে বলল, এই প্রীতি, তোমার গালে টোল পড়ে আজকে দেখলাম। প্রীতিশা প্যানে খুন্তি নাড়তে নাড়তে মেকি রাগ দেখিয়ে বলল, আমাকে ভালোভাবে দেখো, কখনো তুমি দেখবে তো সিনেমার নায়িকাদের। কাবির হো হো করে হেসে উঠল। মেয়েটা রাগ করলো আজকাল কাবিরের ভালো লাগে। প্রীতিশার গাল টিপে সে বলল, কি যে কও, আমি কেন নায়িকা দেখবো যখন আমার ঘরেই আমার প্রতি জিন্নাতা আছে। দেখছো না আমিও কত মিল। কথাটা ভঙ্গিতে লুকোয়ে ভালোবাসার নিঃশব্দ ছুঁয়ে গেল প্রীতিশাকে। এবার প্রীতিশা প্যান নামিয়ে ঢেকে রেখে হাত ধুয়ে নিল। হাত ধুয়ে কাবিরের কাছে এসে ওর হাত ধরে আলতো করে নাড়তে নাড়তে প্রীতিশা বলল, তুমি আজকাল আমার সাথে রোমান্টিক কথাবার্তা বলো না কাবির। কাবির ভ্রু কুচকে বলল, এইটা কি রীতিমতো ন্যাকামি? কাল রাতেও না কত কথা কইলাম। প্রীতিশা মুচকে হেসে উত্তর দিল, হাজবেন্ডের সাথে ন্যাকামি করবো না তো কার সাথে করবো? কাবির নিচেও হাসলো। প্রীতিশার গালে হাত রেখে বলল, তাও ঠিক। আচ্ছা আমি গোসল দিয়ে আসি, তুমি রেডি করে ও সব। এই বলে কাবির চলে গেল। প্রীতিশাও খাবার রেডি করে টেবিলে রাখে। কিছুক্ষণ পর একটা বালতিতে ময়লা পানি চোখে পড়ে প্রীতিশার। বালতি নিয়ে চলে যায় বাইরে রাস্তায় পানি ফেলতে। প্রীতিশা বাইরে পানি ফেলতে গিয়ে অবসাবধানতা একজনের গায়ে ময়লা পানি ঢেলে দিল। দোষ পুরোপুরি তার নয়। প্রীতিশা খালি রাস্তাটা পানি ফেলতে যাচ্ছিল, কিন্তু পানি ফেলার সময় ছেলেটা হুট করে সামনে চলে আসে আর তার গায়ের ওপর সব পানি পড়ে যায়। প্রীতিশা হতভম্ব হয়ে যায়, তাড়াহুড়ো করে বলে, সরি দেখতে পাইনি। ছেলেটা চোখ মুখ মুচকে পাশে তাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগে প্রীতিশাকে দেখে থেমে যায়। মূলত প্রীতিশাকে কাবিরের বাসায় দেখে অবাক হয়েছে সে। ছেলেটি রকি, এলাকার পাতি মস্তান। প্রীতিশাও এবার খুব ভালো করে চিনতে পেরেছে ছেলেটাকে। এই তো সে, যে প্রীতিশাকে ডিস্টার্ব করেছিল। তাই মুখভঙ্গি আবার কঠিন করে ফেলে প্রীতিশা। রকি সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি একা মাইয়া কাবিরের বাসায় কি করো? প্রীতিশা দৃঢ় গলায় বলে, আমি ওর বউ, সুতরাং ওর বাসায় এই তো থাকবো আমি, তাই না? কথাটা আঘাত করলো রকির হৃদয়, কারণ রকির পছন্দ হয়েছিল মেয়েটাকে। সব চিনি রকি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। বিস্ময়ী হয়ে বলে, কি, কাবির বিয়া কইরা ফেলাইছে তোমারে? ঠিক তখনই পেছন থেকে কাবিরের কণ্ঠ আসে, তোর কোনো সমস্যা? পরিস্থিতি মুহূর্তেই তপ্ত হয়ে উঠেছে। রকি এবার সব বুঝে ফেলে। মেয়েটা অবিবাহিত হলে না রকি কিছুই বলতো না, বরং খুশি হতো। কিন্তু শত্রুর বউ হওয়ায় জমানো রাগ উপরে প্রীতিশাকে ধমকে বলে, চোখে দেখো না মাইনসের গায়ের ওপর ময়লা পানি ফেলাও। প্রীতিশা ভদ্রভাবে বলল, আমি তো সরি বলেছি এর জন্য, ইচ্ছে করে ফেলিনি ভাইয়া। ভাইয়া ডাক শুনে মাথাটা আরো গরম হয় রকির। রকি আবারও দ্বিগুণ বেগে ধমকে ওঠে, তোমার সরিতে কি আমার গায়ের ময়লা যাইবো? এবার প্রীতিশা কিছু বলতেই যাবে, তার আগে কাবির প্রীতিশার সামনে এসে একেবারে রকির মুখোমুখি হয়ে দাঁড়ায়। এরপর ঘাড় বাঁকিয়ে বিরক্তগ্রস্তের ন্যায় উচ্চারণ করে বলল, ও গলা নামা, চিল্লাও কোন সাহসে হে? সরি কওয়ার পরেও এত কথা কেন? প্রীতিশা ঝামেলা হওয়ার ভয় পেয়ে কাবিরকে থামাতে বলল, থামো কাবির, অযথা ঝামেলা করো না। এইদিকে রকি আবার তেতে ওঠে, তোর বউয়ের দোষ দেখিস না? কাবির ছোটে বাঁকা হাসি, কিসের দোষ? তা তুই কোন ভদ্রলোক হে? আমার বউ তোর ওপর ময়লা পানি ফেলাইছে বেশ করছে, তুই এমনিতেও আবর্জনাই। রকি এবার আঙুল তুলে কিছু বলার আগে কাবির
ওর আঙুল উল্টো দিকে মুচড়ে ধরে বলে, আরে আঙুল দেখাস? এলাকায় টহল দেই না, দেখাস সাহস বাড়ছে নাকি? ডিরেক্ট একেবারে কল্লা কাটুম, চল ফোট। এরপর ঠাস করে দরজা বন্ধ করে গেল রকির মুখের ওপর। এতে প্রীতিশা অবাক হয়ে রইল। ভুলটা আমারই ছিল কবির, পানি তো আমিই ফেলেছিলাম। কবির শান্ত গলায় বলল, কিসের ভুল? ও কোনো ভদ্রলোক না যে সরি বহাবা তুমি। ও এই দিনে টিচিং করে, রাইতে নেশা করে, আর বহুত গুণ আছে। ওর কাছে কিসের সরি? এরপর থেকে পারলে ওর মুখে আবর্জনা ফেলাইবা, বাকিটা আমি দেখবো। প্রীতিশা এসব শুনে ফিক করে হেসে ফেলে। হাজবেন্ড হলে তোমার মতোই হওয়া উচিত, মানে এমন সাপোর্টিভ। হা হা হা। আসো, খিদে লাগছে। প্রীতিশা কবিরের এক হাত জড়িয়ে ধরে বলল, চলো। প্রীতিশা আর কাবির ছোট্ট টেবিলটায় বসেছে। কাবির হাত দিয়ে নুডলস ক্রাশে গিলছে, কিন্তু প্রীতিশা এই দিক সেদিক কিছু একটা খুঁজছে। কাবির তো তা দেখে বলল, কি খুঁজছে? খাওয়া বাদ দিয়া। প্রীতিশা আশেপাশে খুঁজে কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে বিরক্ত হয়ে সূচক শব্দ করে বলল, কাঁটা চামচটা পাচ্ছি না, এখানেই রেখেছিলাম। কাবির স্বাভাবিকভাবে বলল, চামচ লাগবো না, হাত দিয়ে খাও। প্রীতিশা যেন বিস্ময়কর কিছু শুনলো। সে অবাক কণ্ঠে বলল, হাত দিয়ে নুডলস খাবো? কাবির বলল, আরে ভাই, হাত দিয়ে খাওয়ার মতন শান্তি আর দুনিয়ায় না এলে আল্লাহর হাত দিয়ে কেন? কাবির যুক্তিতে হার মানে প্রীতিশা অগত্যা তাই করলো। জীবনে প্রথম হাত দিয়ে নুডলস খেলো সে। কাবির ওর খাওয়ার ভাব থেকে বলল, নিশ্চিত এইটাও ফার্স্ট টাইম? প্রীতিশা মাথা নাড়িয়ে কেটে কেটে জবাব দেয়, জি, তোমার সাথে সবকিছু ফার্স্ট টাইম। প্রতিদিন এক এক নিউ এক্সপেরিমেন্ট করছি আমি। কাবির এবার নিজের প্লেট থেকে নুডলস তুলে প্রীতিশার মুখের দিকে বাড়িয়ে দিল। তাই এই এক্সপেরিমেন্ট গুলোই ভালো না খারাপ? প্রীতিশা কবিরের হাত থেকে খেয়ে হাসি মুখে বলল, ইউনিক। সেই হাসির মধ্যে ছিল ভালোবাসা, অভ্যাস হয়ে যাওয়ার আর একসাথে পথ চলা স্বীকৃতি। ওদের ছোট্ট পৃথিবী ঠিক ততটাই পূর্ণ ছিল যতটা হওয়া উচিত দুজনের। মানুষ ভালোবাসায় পর পৃথিবী যেখানে যেমনই জমতে ছিল না, কিছু না হোক কমতি। ভীষণ সন্ধ্যার আগে প্রতিদিনের মতো পড়তে বসিয়েছে মেয়েকে। ছেলেটা সবে দুটো টিউশন থেকে ফিরেছে বলে ভীষণ ছাড় দিয়েছে, কারণ যতই হোক সারাক্ষণ পড়াশোনা কার ভালো লাগবে। বাবার অনুমতি পেয়ে সাথে সাথে বিভান ক্রিকেট খেলতে ব্যাট নিয়ে চলে গেছে মাঠে। আর বিহান ঘরে ভীষণ রিডিং ক্লাস চোখে পড়ে মেয়েকে মাথা বোঝাচ্ছে, ম্যাথ বোঝাচ্ছিল। বাবা মেয়ে পড়তে বসেছে বলে কায়রা দুজনের জন্য কফি এনে টেবিলে রেখে বলে, এই যে গাইস কফি। এই বলে খুশি মনে কায়রা হেলে দুলে চলে যায়, কিন্তু মাঝপথে ভীষণ ডেকে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? তোমার বই নিয়ে এসো, যাও। কায়রা পা থেমে যায়। এবার পিছু ফিরে ঠোঁট উল্টো করে বলে, আমি এখন পড়বো না। ভীষণ সামনে চোখ রেখে কঠিন গলায় বলল, তুমি এক্ষুনি পড়তে বসবে, বই খাতা নিয়ে এসো। এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না আমি, গো। কায়রা বুঝলো আর লাভ নেই, তাই অযথা তর্কে জড়ালো না সে। ভাঙা মন নিয়ে চলে গেল বই খাতা আনতে। একটু সময় বাদ দিয়েও আসে। তবে কায়রা কদিন একটা জিনিস ভালোভাবে বুঝেছে যে ভীষণ প্রচন্ড কন্ট্রোলিং। এমনি ছেলে মেয়ে দুটোকে ভীষণ কন্ট্রোল রাখে সে। একটু কথাই হেরফের হলেই ভীষণ রেগে যায়। অবশ্য কায়রা এতে সমস্যা নেই, ওর জীবন কন্ট্রোল জীবন, অভাব কিসের? কারণ ভাইয়ার কখনো কায়রাকে কোনো বিষয়ে আপত্তি করেনি। ভীষণ যা করে অযৌক্তিক কিছু করে না, ভালোর জন্যই করে। তাই কায়রাও তর্ক না করে ভীষণের কথায় বিরক্তি না করে মনে নেয়। অবশেষে বই খাতা নিয়ে কায়রা ভীষণের পাশের চেয়ারে বসে। প্রিয়া তখন লিখছে। ভীষণ কায়রার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, ফাঁকিবাজি কমবে কবে তোমার? কায়রা হতাশ গলায় বলল, আমার সুখের সংসারে আপনি পড়াশোনা কেন ঢুকাচ্ছেন স্যার? কায়রার বলার ভঙ্গিমায় প্রিয়া হেসে ফেলে। ভীষণ এবারও কঠোর ভাবে বলে, যদি তোমার কমেডি শো শেষ হয়ে থাকে তো এবার আমরা পড়া শুরু করি। কায়রার সাথে সাথে বলে ওঠে, ইয়েস স্যার। ভীষণ বারবার স্যার শব্দটি শুনে বিরক্ত হলো। বাড়িতে কলেজে সবসময় এভাবে ডাকে মেয়েটা, সম্পূর্ণ বদলেছে কিন্তু ডাক নয়। তাই সারাদিন ভীষণ কায়রাকে বললো, এইভাবে স্যার ডাকা বন্ধ করো। 2 দিন পর ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেখানে তুমিও যাবে। তখন মুখ ফসকে সবার সামনে স্যার বলে ডাকলে কেমন শোনাবে? কায়রা বুঝলো ব্যাপারটা, তবে আর কি বলে ডাকবে, এত বড় মানুষ। হুট করে কায়রা বলে ফেলে, ওকে নাম ধরে ডাকবো তো অসম্ভব, তাই আমি আপনাকে বিহার বাবা বলে ডাকবো। কিউট না? ভীষণ বিমূঢ় কণ্ঠে বলে, হোয়াট?
প্রিয়া তখন নিজের লেখা খাতা পিছনের দিকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলে, ডাকটা কিন্তু খারাপ না বাবা, আন্টির চয়েস ভালো। কায়রা গর্বিত হলো আর ফাইনাল করলো এই নামে ডাকবে। এবার সে প্রিয়াকে বলে, তুমি আমার আর বাবাই আছো যারা আমাকে এই বাড়িতে সাপোর্ট করে, কিন্তু তোমার পাপা আমাকে একসময় ধমকের উপরে রাখে। ভার্সিটি 3 বছর ধরে তোমার পাপার ধমক খেয়ে আসছি, আর এখন তো পুরো জীবন খেতে হবে। এমন কথায় কায়রা আর প্রিয়া দুজনেই হাসিল। এইদিকে পিছানো কিছু বলছে না, আর সে ভাবছে অন্য কথা। অ্যাটলিস্ট স্যার থেকে প্রিয়ার বাবা বেটার। পিছান জোড়া চোখে একবার তাকালো কায়রার দিকে। এখন কোমল কামড়ে বইয়ের দিকে তাকিয়ে পড়ছে মেয়েটা। কি অদ্ভুত! পিছনের জীবনে দুটো সঙ্গীত ছিল, অদ্ভুত এবং বিপরীত। তবে এটা স্বীকার করতেই হবে, মনের দিক থেকে দুজনেই ভীষণ চমৎকার। ভাগ্যের জোরে চমৎকার দুটো সঙ্গিনীর সাথে পরিচয় হয়েছে পিছনের, ভিন্ন রকমের, ভিন্ন সময়ে, ভিন্ন ভাবে। কায়রা আজ কায়েসের ফোন পেয়ে বেশ তাড়াতাড়ি করে পার্টি অফিস থেকে ফিরেছে। বর্তমানে সে গাড়িতে, গাড়ির ফ্রন্ট সিটেও রয়েছে ফিরোজ। কায়রা পেছনে সবুজ বসে আছে, আর ফিরোজ গাড়ি চালাতে মনোযোগী। কায়রাকে এভাবে তাড়াহুড়ো করে আসতে দেখে সবুজ পেছন থেকে জিজ্ঞেস করে, আজকে এত তাড়াতাড়ি বাড়ি যাইতেছেন কেন ভাই? বাড়িতে সব ঠিক আছে তো? কায়রা মৃদু গলায় বলে, হ্যাঁ সব ঠিক আছে। ওই তোর ভাবি ফোন করেছিল, বললো তাড়াতাড়ি বাড়িতে আসতে, কি একটা সারপ্রাইজ দেবে। আমি ভাবলাম মহাশয় আমার উপর অন্যরকম করছে। আজকাল আমাদের ঝগড়াঝাটি হয় না, স্বাভাবিক দম্পতির মতো দিন কাটছে কিছুদিন ধরে, এরই মধ্যে সারপ্রাইজ তাড়াতাড়ি করবো না বল? সবুজ পেছন থেকে হা হুতাশ করতে করতে বলে, আপনাকে বিবাহ পরিবর্তন অবস্থা দেখা আর ফিরোজ ভাইয়ের প্রেমিকার প্যারা দেখা আমার বিয়ের স্বাদ মিটে গিয়েছিল। ফিরোজ ভাইটারও তো মানা যায়, কিন্তু ভাবির মতো ভয়ঙ্কর মাইয়া আমি জীবনে দেখিনি। ফিরোজ মৃদু হাসলো। কায়রা ঠোঁট টিপে হেসেছে। তবে ফিরোজ শান্ত গলায় বলল, ভাবি যথেষ্ট ভালো একটি মেয়ে, তাই সংসার করছে, আর ওই পরিস্থিতিতে কোনো মেয়েরই স্বাভাবিক আচরণ করতো না সবুজ। এই বিষয়ে ভাইকে আমি সাপোর্ট করছি না, কিন্তু সেদিন ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস আমার ছিল না। কায়রা এবার হালকা শ্বাস ফেলে। ও অনুতপ্ত সবকিছুর জন্য। ওদের দলে একমাত্র ফিরোজই আছে যে সবসময় বুঝতে মাথা ঠান্ডা লোক, তাই কায়রাবকে রাজনীতি বিষয়ক সব পরামর্শ ওই দেয়। সবুজ ও কায়রাবের ডান হাত, এরা দুজনেই কায়রাবের ভাই সম, তাই কোনো কথায় সংকোচ নেই তাদের। কায়রাব মৃদু স্বরে বলল, ওই দিন আমার কি গিয়েছিল আমি নিজেও জানি না। তোরা তো জানিস কায়েসিকে এভাবে তুলে নিয়ে কখনো বিয়ে করতে চাইনি আমি। ওকে বোঝাতে গিয়েছিলাম ওই দিন, কিন্তু ও আমাকে থুতু দিয়ে মাথায় রাগ ছড়িয়ে দিয়েছিল। জেদ চেপে বসেছিল আমার। ওই একটু ভুল মাসুল আমি 4 বছর ধরে দিচ্ছি, এখনো আমার কায়েসি ভালোবাসতে পারিনি। ইয়ার সম্পর্কের উন্নতি হচ্ছে, কিন্তু ভালোবাসা হয়নি। ফিরোজ গাড়ি চালানোয় মনোযোগী থাকলেও কায়রাবের সমস্ত কথা শুনছিল মন দিয়ে। ফিরোজ বলল, জোর করে তো ভালোবাসা হয় না ভাই, তার মধ্যে ভাবির পছন্দ অন্য কেউ ছিল, মুভ অন করতেও সময় লেগেছে। এক্ষেত্রে আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তারা হালকা ভঙ্গিতে মাথা নাড়ে আর ধীর গলায় বলে দিয়েছি সময় ওকে। আমার পুরো জীবনটাই দিয়ে দিয়েছি, শুধু মরার আগে কায়েসের মুখ থেকে একবার হলো ভালোবাসার কথাটা শুনতে চাই, না হলেও মরেও শান্তি পাবো না আমি। সবুজ আটকে উঠে বলে, এইসব বলবেন না ভাই, ভালোবাসবো নি, দেখবেন আল্লাহ আপনাকে ভাবির ভালোবাসা পাওয়ার তৌফিক দান করবে। ফিরোজ আর কায়রা একসাথে বলে উঠলো, আমিন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।